নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে সরাসরি চলে এসেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সেখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন, যারা স্থানীয় ভোটার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে জঙ্গিপুরের মানুষ তারা কি চাইছেন, তাদের চাওয়া পাওয়া, তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলবেন নেতা নয় জনতায়। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র 1967 থেকে এই লোকসভা কেন্দ্রের ব্যুৎপত্তি। তারপরে প্রথম ভাগে বা প্রথম দিকে বলা যেতে পারে এই কেন্দ্রে মূলত জাতীয় কংগ্রেস এবং বামপন্থীদের একটা আধিপত্য ছিল। প্রথমবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয় 2019 সালে। এবার কি হবে? সামনে 2024-এর লোকসভা নির্বাচন। জঙ্গিপুরের মানুষ, জঙ্গিপুরের জনতা, জঙ্গিপুরের আম পাবলিক তারা কি বলছেন? সামনে তো একটা ভোট তো দেবেন নিশ্চয়ই। অবশ্যই। তো এবার ভোট দেওয়ার সময় কি কি ইস্যু মাথায় রাখবেন? অবশ্যই উন্নয়নমূলক কাজগুলো ইস্যু রাখবো এবং দুর্নীতির বিরুদ্ধে যে রাজ্যে সরকার যেভাবে দুর্নীতি করেছে, মূলত সেই দুর্নীতি একটা চরম ইস্যু এখানে। কারণ চাকরিতে শিক্ষিত যুবক ছেলেরা বেকার হয়ে পড়ে আছে, তারা চাকরির জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে, কিন্তু তারা পাচ্ছে না এবং পেতে গেলে বিপুল অঙ্কের অর্থ দিতে হচ্ছে এবং অর্থ দেওয়ার পরও সেটা দুর্নীতিতে ভরে যাচ্ছে। তারা অনেকে অর্থ দেওয়ার পরে, আমরা রিসেন্টলি একজন সুসাইডও করেছিল অর্থ দেওয়ার পরে চাকরি পায়নি বলে। ফলে এসবগুলো একটা ইস্যু আছে এবং বিড়ি শ্রমিকদেরকে চরমভাবে মানে আশ্বাস দেওয়ার পরে তাদেরকে মূল্যবৃদ্ধি করছে না তাদের বিড়ির বেতনের, এগুলো একটা ইস্যু আছে। আমি যাবো অন্যদের কাছে, কিন্তু তার আগে একটা তথ্য না দিলেই নয়। এবারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় 15 লক্ষ ছুঁই। আর এর মধ্যে একটা বড় অংশ, প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ ভোটার, তারা বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। অর্থাৎ বিড়ির সঙ্গে যুক্ত শ্রমিকরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর। সামনে তো ভোট তো দেবেন নিশ্চয়ই। হ্যাঁ। তো কি ইস্যুতে ভোট দেবেন এবার? আমাদের ইস্যু হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান, তারপরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বিড়ি অধ্যুষিত বিড়ি শ্রমিকদের কেন্দ্র। এখানে 3.5 লক্ষ বিড়ি শ্রমিক আছে, কিন্তু যিনি লোকসভার বিদায়ী সাংসদ খলিলুর রহমান, তিনি একজন বিড়ির মালিক। বারে বারে ভোটের সময় প্রতিশ্রুতি দেয় মজুরি বৃদ্ধির জন্য, পরবর্তীতে ভোট হয়ে গেলে তার আর কোনো দেখা পাওয়া যায় না। ফলে স্বাভাবিকভাবে বিড়ি শ্রমিকরা অতিষ্ঠ হয়ে আছেন। বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না। লেবার ডিপার্টমেন্টের যে মিনিমাম ওয়েজ ডিপার্টমেন্ট থেকে বিড়ি শ্রমিকদের যে সুযোগ সুবিধা সরকার থেকে পাওয়া উচিত, তাদের একটা আইডেন্টি কার্ড, তাদের স্কলারশিপের ব্যবস্থা, ঘরবাড়ি তৈরি করে দেওয়ার যে ব্যবস্থা, সেগুলো কিন্তু হয়নি। আর ভাঙন কবলিত এলাকায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেই ভাঙনের জন্য যে কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দ বা এখানকার সাংসদ পার্লামেন্টে গিয়ে ভাঙন প্রতিরোধ করার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। এই সমস্ত ইস্যু নিয়ে আমাদের এবারে নির্বাচন বা এবারে ইস্যুতে ভোট দেবেন। কিন্তু আমার একটা জিনিস বলুন তো, আপনি তো বললেন যে এখানকার যিনি বিদায়ী সাংসদ খলিলুর রহমান, তিনি 2019-এ নির্বাচিত হয়েছেন। প্রায় 2.5 লক্ষের ওপর বেশি তার মার্জিন ছিল, অর্থাৎ লিড ছিল, জয়ের ব্যবধান ছিল। কিন্তু তার আগে এই জঙ্গিপুর, এখানে যে একাধিক টার্মে, মানে পরপর টানা 2বার এমন সাংসদরাও তো নির্বাচিত হয়েছেন। তো দায়টা কি শুধু খলিলুর রহমানের উপর পড়ে এসে বর্তায়? পরপর 2টো সংসদ আমাদের যখন প্রণব মুখার্জি ছিল, তখন কিছুটা অংশ ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছিল। তখন কেন্দ্রে 2004-2009 পর্যন্ত আমাদের ইউপিএ সরকার ছিল। পরবর্তীতে আমাদের এখানকার সাংসদ থাকলেও কিন্তু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ছিল। বিজেপি যেভাবে দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গটাপ কেস করে এখানে যে ভাঙন প্রতিরোধ করার ক্ষেত্রে কেন্দ্রের যে ব্যয় বরাদ্দ, সেই ব্যয় বরাদ্দ করেনি। স্বাভাবিকভাবে রাজ্যের কিছুটা দায় দায়িত্ব থাকে এবং এই রাজ্য সরকার হচ্ছে 1 নম্বরের চোর, দুর্নীতিগ্রস্ত সরকার। কেন্দ্র যদি অর্থ বরাদ্দ করে, এখানকার শামশেরগঞ্জের যিনি বিধায়ক আছেন, তারা 70% কাটমানি খেয়ে নিয়ে কিছু বোল্ডার কাজের নামে দেখানোর নাম করে আখেরে কোনো রকমভাবে নদী ভাঙন প্রতিরোধ করার ক্ষেত্রে যে ধরনের স্কিম হওয়া উচিত সেই স্কিম হয়নি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, নেতা, মন্ত্রীরা সেখানে 70% তাদের যে ইরিগেশন মিনিস্টার আছে এবং তার বিধায়ক, তারা যোগ সাজসে এখানে একটা দুর্নীতি করেছে। ফলে স্বাভাবিকভাবে সঠিক কাজটা কিন্তু হয়নি। আপনাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 15 লক্ষ ভোটার, তার একটা বড় অংশ, প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ, যারা বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। তো এই বিড়ি শ্রমিক যারা,
তাদের ভোটটাও একটা ডিসাইডিং ফ্যাক্টর। তো তারা যে ভোট দেবেন, কি ভেবে ভোট দেবেন, আর তাদের সমস্যাটা কোথায়? তাদের দাবি দেওয়া আমরা যেমন আমাদের প্রতিবেশীরাকে জিজ্ঞেস করেছি, ওনারা অনেকেই বিড়ি বাঁধেন এবং ওনাদের কথা হচ্ছে যে আমাদের মজুরি বাড়ার কথার প্রতিশ্রুতি দেয় বিভিন্ন নেতারা এসে, কিন্তু মজুরিটা বাড়ে না। এটা হচ্ছে যে ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি, ওনারা এবার এই সংসদ বা এই সরকারের বিরুদ্ধে ওনারা ভোট দেবেন। বিড়ি শ্রমিকদের যে ন্যূনতম যে চাহিদা, সরকারের যে স্কিম, কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের, সেগুলো বিড়ি শ্রমিকরা পায় না। তার কারণ বিড়ি শ্রমিক যারা আছে তাদের একটা আইডেন্টি কার্ডের ব্যবস্থা হয় ইন্ডিয়া গভর্নমেন্ট অফ লেবার ডিপার্টমেন্ট থেকে, এবং লেবার ডিপার্টমেন্ট থেকে সেই স্কিমে আছে যে সমস্ত মহিলারা বিড়ি বাঁধে তাদের যেমন আইডেন্টি কার্ড থাকবে, তাদের জায়গা নিজেদের নামে থাকলে তাদেরকে একটা ঘর তৈরি করে দেওয়া হবে ফ্রি অফ কস্টে সরকারের পক্ষ থেকে। তাদের পরিবারের সন্তানদেরকে স্কুলে বিদ্যালয়ে পড়াশোনা করলে তাদের স্কলারশিপের ব্যবস্থা হবে, ফ্রি অফ কস্ট এডুকেশনের ব্যবস্থা হবে, এডুকেশন শেষে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা হবে সরকারের পক্ষ থেকে। এই ধরনের কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু পায় না সরকারের পক্ষ থেকে। এখানকার যিনি সাংসদ তিনি তো পার্লামেন্টের মেম্বার, এবং এখানকার যে 3.5 লক্ষ বিড়ি শ্রমিক তাদের যে স্কিম আছে লেবার ডিপার্টমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের, সেই লেবার ডিপার্টমেন্ট থেকে তিনি কখনো ভূমিকা পালন করেনি, লেবার মিনিস্ট্রি থেকে বলানোর চেষ্টা করেনি। তিনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার লেবার ডিপার্টমেন্টের, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি এই বিড়ি শ্রমিকদের সমস্যা তুলে ধরেননি এবং এই সমস্যা সমাধানের ক্ষেত্রে উপযুক্ত সরকারি তত্ত্বাবধানে কোনো ব্যবস্থা গ্রহণ করার ভূমিকা পালন করেনি। একদমই, ভোট আসে ভোট যায়, কিন্তু নেতারা আসেন প্রতিশ্রুতি দেন, কিন্তু এই যে জঙ্গিপুরের একটা বড় অংশ, জঙ্গিপুরের ভোটারদের একটা বড় অংশ যারা বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সেই তিমিরেই পড়ে রয়েছেন। সিএ এবারে ভোটে প্রভাব ফেলবে? একদম নয়, এটা কোনো ফ্যাক্ট নয়। এবার এটা 2019 সালে যখন চালু হয় এবং 21-এ এটা ফ্যাক্ট করেছিল, কারণ এটা একদম বর্ডার এলাকা জায়গা। সেক্ষেত্রে বর্ডার এলাকার মানুষ আতঙ্কিত হয়েছিল, আতঙ্কিত করানো হয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি দ্বারা, নেতাদের দ্বারা আতঙ্কিত করা হয়েছিল ভোট ব্যাংকের জন্য। ফলে সেটা এবার এফেক্ট পড়বে না। এই যে ধরুন ভোটের মুখে রাম মন্দির হলো, মনে হয় ভোটে প্রভাব পড়বে? না না, মোটে পড়বে না। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান, অন্যদিকে বিজেপির ধনঞ্জয় ঘোষ, আর তৃতীয়ত জাতীয় কংগ্রেসের মুর্তাজা হোসেন। ত্রিমুখী লড়াইতে এবার জমজমাট জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। কেমন? আমি চাই একটা স্বচ্ছ সংসদ চাই, আমি চাই তরুণ সংসদ চাই, যার আমাদের পাড়ার ছেলে, আমাদের পাড়ার লালগোলার ছেলে। আমি চাই যারা শিক্ষা, কর্ম, পড়াশোনা, কাজ, বিভিন্ন রকমের দুর্নীতিযুক্ত সংসদ আমরা চাই না। কেমন সংসদ চান? আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাস্তাঘাট যিনি পার্লামেন্টে কথা বলতে পারবেন এবং কাজ সেখান থেকে নিয়ে এসে নিজের এলাকায় কাজ করতে পারবেন। আমরা এমন সাংসদ চাই যেন আপদে বিপদে সব সময় পাশে পাই, সেরকম আমরা সাংসদ চাই। মহিলাদের নিরাপত্তার স্বার্থে, যুবদের কর্মসংস্থানের স্বার্থে, কৃষকের ফসলের ন্যায্য মজুরির স্বার্থে এবং শ্রমিকের ন্যায্য মজুরির স্বার্থে এমন সংসদ চাই যে পার্লামেন্টে আওয়াজ তুলবে মানুষের হয়ে, শ্রমিকের হয়ে, ছাত্র যুবদের হয়ে। সেই ধরনের সংসদ আমরা, দুর্নীতিমুক্ত সংসদ চাই। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই আমি পারাদীপ আজকের মতো নেতা নয় জনতা শেষ করে বিদায় নিচ্ছি জঙ্গিপুর থেকে।